কুহু আর এনাকে চুলোচুলি করতে দেখে শাহাদ অবিশ্বাসী চোখে তাকিয়ে রইল। দুজন একজন আরেকজনের চুল ধরে রীতিমতো লটকে আছে, চিৎকার করে চক্রাকারে ঘুরছে। শাহাদ বাড়ির ঘরগুলোর দিকে তাকাল। এরা এভাবে চুলোচুলি করছে, চিৎকার করছে, আর বাড়ির সবাই কি শুনছে না? সবাই কি ঘুমাচ্ছে নাকি? শাহাদ আর উপায় না পেয়ে দ্রুত পায়ে নিজেই গেল ওদের থামাতে। কাছাকাছি দাঁড়িয়ে বলল, কি করছো তোমরা? এক্ষুনি থামো। দুজনেই এলোমেলো চুলের ফাঁক দিয়ে শাহাদের দিকে তাকাল। কুহু শাহাদকে দেখে হাতের মুঠো কিছুটা ঢিলা করল। এনা কাদো কণ্ঠে বলল, শাহাদ, দেখো আমার সাথে কি করছে তোমার বউ। ওর কাছ থেকে আমাকে বাঁচাও শাহাদ। কুহুর সারা অঙ্গ জ্বলে গেল এনার ন্যাকামিতে। ঢিল করা হাতের মুঠ আবারও শক্ত করে এনার চুল টেনে ধরল। এনা চিৎকার করে উঠল। রাফা আর রিদি চিৎকার শুনে বের হয়ে এলো ওদের ঘর থেকে। কাছাকাছি ঘর হওয়ায় ওদের ঘুম ভেঙে গেছে। ওরা এসে অবাক হয়ে শাহাদের পাশে দাঁড়াল। রাফা বিস্ময় নিয়ে বলল, ভাবিমনি চুলোচুলি করতেও জানে? হাউ এক্সাইটিং! চুলে টান পোড়ায় কুহু আ আ করে উঠল। শাহাদ কুহুর পেছনে দাঁড়িয়ে এনার হাত দুটো কুহুর চুল থেকে ছাড়ানোর চেষ্টা করল। একসময় ছাড়িয়েও ফেলল। এনা যেন দ্বিতীয়বার কুহুর চুল ধরতে না পারে তাই শক্ত করে ওর হাত দুটো ধরে রাখল। ওদিকে এনার চুল কুহু ক্রমাগত টেনেই যাচ্ছে, তাতে অবশ্য শাহাদের তেমন ভ্রুক্ষেপ নেই। নিজের বউয়ের চুলকেও টানছে কিনা সেটাই এখন আসল ব্যাপার। শাহাদ কুহুকে এনার চুল ছাড়তে বললেও চুল ছাড়ছে না, বরং একজন আরেকজনকে এটা ওটা বলে গালমন্দ করছে। রাফা রিদি কুহুকে বিভিন্ন ইন্ট্রাকশন দিচ্ছে চুল টানার বিষয়ে। তাদের পূর্ণ সমর্থন পেয়ে কুহু আরও ঝাঁপিয়ে পড়ল এনার উপর। শাহাদের একার পক্ষে ওদেরকে সামলানো অসম্ভব হয়ে গেল। হই হুল্লোড় শুনে আনিশা আর রাহাত বের হয়ে আসল। হলওয়ের মাঝামাঝিতে কুহু আর এনাকে এই অবস্থায় দেখে দুজনের মুখই হা হয়ে গেল। রাহাত বলল, ও মাই গডা, এ তো দেখি চুলোচুলি লড়াই হচ্ছে। দেখি কার চুল কত স্ট্রং। আনিশা বিরক্ত হয়ে বলল, যাও গিয়ে সাহায্য করো, দেখছো না শাহাদ ওদের ছাড়াতে চেষ্টা করছে। রাহাত পকেটে হাত গুজে মিটিমিটি হেসে ওদের কাছে উপস্থিত হল। সাহায্য করার কোনো অভিপ্রায় তার নেই। তার মুখ দেখে মনে হচ্ছে এসব তার খুব ভালো লাগছে। বিশেষ করে এনার চুল টানা খাওয়া সে এনজয় করছে খুব। শুরু থেকেই এই মেয়ের চালচলন তার ভালো লাগছে না। শাহাদ ইশারা দিয়ে রাহাতকে সাহায্য করতে বলল। রাহাত বিনিময়ে কুহুকে বলল, কুহু, দেখি তোমার কত শক্তি। আজ প্রমাণ হয়ে যাক শাহাদ খানের বউ হিসেবে তুমিই সেরা। শাহাদ রাগমিশ্রিত হতাশ চোখে রাহাতের দিকে তাকাল। সাহায্য করার পরিবর্তে আরও উস্কে দিচ্ছে রাহাত। ওইদিকে এনার অবস্থা করুন। সে নানাভাবে মাথা ঝাঁকিয়ে শরীর নাড়িয়েও কুহুকে ছাড়াতে পারছে না। কুহু জান হাতে নিয়ে তার চুল ধরে আছে। নিজেও কুহুকে কিছু করতে পারছে না, কারণ শাহাদ তার হাত শক্ত করে ধরে আছে। আর সহ্য করতে না পেরে এনা কেঁদেই ফেলল। বলল, আমার স্পা করা চুল। আমি লাখ টাকা স্পেন্ডার করি আমার চুলের পেছনে। এই কথা শুনে কুহু জোরে একটা টান মেরে এনার কয়েক গাছি চুল দুহাতে ছিঁড়ে নিয়ে আসল। শাহাদও এনার হাত ছেড়ে দিল। ব্যথা পেয়ে এনা চিৎকার করে দূরে সরে গেল। এলোমেলো চুলগুলোর অবস্থা দেখে রাগে কিরমিরিয়ে উঠল। কুহু দুহাতে থাকা চুলগুলো এনার মুখের উপর ছুঁড়ে দিয়ে বলল, এই নে তোর লাখ টাকার চুল। এনা ছিঁড়ে ফেলা চুলগুলো হাতে নিয়ে দাঁতে দাঁত ঘষে বলল, ইউ বিচ, আই উইল কিল ইউ। এনা তেড়ে আসলো কুহুর দিকে। কুহু এনার দিকে তেড়ে যেতে চাইলে শাহাদ কুহুকে ধরে ফেলল। শক্ত কণ্ঠে বলল, কুহু, থামতে বলেছি।
এনার অবস্থা খারাপ করে ফেলেছ তুমি। শাহাদের কথা শুনে কুহুর চোখে পানি এসে গেল। এনার পক্ষ নিচ্ছে ভেবে শাহাদের দিকে অভিমানী চোখে তাকালো। রাগে ফুঁসতে ফুঁসতে একবার এনার দিকে তাকালো। তারপর শাহাদকে বলল, খুব দরদ তাই না? থাকেন তাহলে এনাকে নিয়ে, আমি এখনই বাপের বাড়ি চলে যাচ্ছি। বলেই কুহু বড় বড় পা ফেলে ধূপধাপ ঘরের দিকে চলল। এই ঘটনায় শাহাদ পাথর হয়ে গেল। আশ্চর্য কণ্ঠে বলল, আরে আমি কি করলাম? বাপের বাড়ি যাবে মানে? রাহাত চাপা কণ্ঠে বলল, আরে শালা আগে তো বউকে বাপের বাড়ি যাওয়া থেকে আটকাও। কি করেছ সেটা পরে ভেবো। এনা নাকি কান্না কেঁদে শাহাদের কাছে এসে হাতের ছেঁড়া চুলগুলো দেখিয়ে বলল, শাহাদ দেখেছ আমার এত সুন্দর চুলগুলো কি করেছে? শাহাদ এসব কিছু দেখল না, সে তাড়াতাড়ি ঘরের দিকে রওয়ানা দিল। তার পরিবর্তে রাহাত মিষ্টি হেসে বলল, আমাকে দাও দেখি। আহারে কতগুলো চুল, গুনে দেখি তো কয়টা। 1 2। রাহাতের দেখা দেখি রাফা রিদিও এসে চুল গুনতে আরম্ভ করল। এনা বিরক্ত হয়ে হাত সরিয়ে নিল। মুখে বলল অসহ্য। এরপর উল্টো ঘুরে নিজের ঘরের দিকে চলে গেল। রাহাত রাফা রিদির সাথে এনাকে নিয়ে কিছুক্ষণ হাসাহাসি করল, তারপর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকা আনিশার কাছে এসে দাঁড়াল এনাকে নিয়ে আরেক দফা হাসাহাসি করতে। আনিশা কড়া কণ্ঠে বলল, এনার সাথে কি বলছিলে? বেচারি চুলগুলো দেখাচ্ছিল, তাই চুলগুলো গুনে দিতে চাইলাম, কিন্তু তার আগেই চলে গেল। আরেক মেয়ের চুল গুনে দেয়ার খুব ইচ্ছে না। ঘরে এসো, আমার সব চুল না গুনে দেয়া অবধি তোমার নিস্তার নেই। আনিশা ঘরে চলে গেল। তার কথা শুনে রাহাতের হাসি মিলিয়ে গেল। আরেকজনের উপকার করতে গিয়ে নিজে ফেঁসে গেল। এদিক ওদিক তাকিয়ে বলল, আমি এখানে কি করলাম? এ কেমন মুসিবত! আশেপাশে তাকিয়ে কাউকেই সাহায্য করার মতো পেল না। শুধু দেখল রাফা রিদি মুচকি মুচকি হাসছে রাহাতকে দেখে। শাহাদ ঘরে ঢুকে দেখল কুহু অলরেডি লাগেজ নামিয়ে ফেলেছে। সে মনে মনে প্রমাদ গুনল। এতদিন বন্ধুদের মুখ শুনে এসেছে তারা বউকে ভয় পায়, এসবের জন্য বন্ধুদেরকে নিয়ে হাসত। আজ সে নিজেই বউকে ভয় পাচ্ছে। সে তাড়াতাড়ি গিয়ে কুহুর হাত থেকে লাগেজটা রেখে তাকে নিয়ে বিছানায় বসল। কুহু কিছুতেই বিছানায় বসবে না, সে লাগেজ গুছিয়ে চলে যাবে বাপের বাড়ি। অনেক কষ্টে শাহাদ কুহুকে শান্ত করল। কুহু ছলছল চোখে গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে বসে রইল। শাহাদ হালকা গলা ঝেড়ে কুহুর একটা হাত দুহাতের মাঝে নিয়ে বলল, রাগ করছো কেন? কি করেছি আমি? কিছু না। কুহুর উত্তরে অভিমান স্পষ্ট। শাহাদ সচেতন হল কথাবার্তা বলার ক্ষেত্রে। কি করেছে তা না জেনেই নরম কণ্ঠে বলল, ঠিক আছে, আই এম সরি, আর কখনো এমন করব না। কুহু অভিমান ভরা দৃষ্টিতে তাকালো শাহাদের দিকে। নাক টেনে বলল, আমার চেয়ে তো ওই এনার জন্য আপনার দরদ বেশি। কি সব আবোল তাবলো বলছো? ও আমাদের বাড়ির গেস্ট। তুমি হঠাৎ ওর উপর এরকম আক্রমণ কেন করেছ সেটাই তো আমি বুঝতে পারছি না। কি এমন করেছে এনা? ও অনেক আজেবাজে কথা বলেছে আমাকে। শাহাদের ভ্রু কুঁচকে গেল। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, কি আজেবাজে কথা? ওসব নোংরা কথা আমি বলতে পারবো না। শাহাদ আশ্চর্য হয়ে তাকাল। কি এমন নোংরা কথা বলেছে এনা যার জন্য চুলোচুলি লাগতে হলো? কুহু কণ্ঠ কঠিন করে বলল, ওকে এই বাড়ি থেকে যেতে বলেন। ও থাকলে আমি চলে যাব। হয় ও থাকবে নয়তো আমি। শাহাদ কুহুকে বুঝানোর জন্য আরেকটু কাছাকাছি এলো। বলল, ও তো এই বাড়ির গেস্ট। গেস্টকে কি এভাবে চলে যেতে বলা যায়?
কুহু ছিটকে শাহাদের থেকে দূরে সরে গিয়ে বলল, তাহলে আমি চলে যাব। ব্যাস। শাহাদ চোখ বন্ধ করে কপালের মাঝখানে তর্জনী আর বৃদ্ধাঙ্গুল দিয়ে চেপে ধরল। এ তো দেখা যাচ্ছে বিরাট সমস্যা। এই সমস্যা থেকে উত্তরণের উপায় কি? কুহু যেভাবে জেদ ধরেছে এই জেদ ভাঙানো তো সহজ হবে না। অপরদিকে এনাকে তাড়িয়ে কিভাবে দিবে, তাও আবার তার বাবার প্রাণপ্রিয় বন্ধুর মেয়ে। শাহাদ খুবই সমস্যায় পড়ে গেল। তবে আগে সে বউ সামলানোর সিদ্ধান্ত নিল। কুহুকে বলল, ঠিক আছে, আমি এনাকে এই বাড়ি থেকে যাওয়ার ব্যবস্থা করছি। এনা কাল সকালে গেলে হবে না? একটা রাত অন্তত তোমার বাড়িতে থাকার অনুমতি দাও। হুম। এভাবে বলায় কাজ হল। কুহু কিছুটা নরম হয়ে উত্তর দিল, ঠিক আছে। শাহাদ হাফ ছাড়ল। প্রেমময় কণ্ঠে বলল, তাহলে এইবার যেভাবে আমার থেকে দূরে গিয়েছিল সেভাবে কাছে এসে বসো। কুহু সময় নিয়ে শাহাদের কাছাকাছি বসল। শাহাদ আদর করে কুহুর এলোমেলো চুলগুলো সুন্দর লড়ে গুছিয়ে দিল। গাঢ় করে চুমু খেল কুহুর কপালে। বলল, নির্দয় মেয়ে, আমাকে রেখে বাপের বাড়ি গিয়ে থাকতে পারবে না? তবে যেতে চাইলে যে? আর যেতে চাইব না। তবে ওই ডাহিনী না গেলে কিন্তু সত্যি সত্যি চলে যাব। শাহাদ হাসল। হেসে বলল, ঠিক আছে, ও কালই চলে যাবে। শাহাদ সত্যি সত্যি এনাকে বিদায় করার ব্যবস্থা করে ফেলল। সেই রাতেই সে এনার সাথে কথা বলল। সামনাসামনি কথা বললে কুহু এটা নিয়ে ঝামেলা করতে পারে বিধায় সে ফোনে কল দিল। কল দিয়ে বলল এনা যেন নিজে থেকেই চলে যায়। এখানে থাকলে এই চুলোচুলির ব্যাপারটা জানাজানি হবে, কুহু ঝামেলা করবে, যার কারণে এনার সম্মানে আঘাত লাগতে পারে। এনা ভেবেছিলে শাহাদ হয়তো এই ঘটনার জন্য তাকে সান্ত্বনা দিতে কল করেছে। কিন্তু এমন কথা শুনে তার ইগোতে লাগল। নিজের ইগোর জন্যই হোক অথবা সে যে সমস্ত কথা বলেছে কুহুকে সেগুলো জানাজানির ভয়েই হোক, এনা তৎক্ষণাৎ তার বাবা মাকে গিয়ে কাল সকালের ফ্লাইটে বিদেশ যাওয়ার জন্য বলে এলো। রাফা রিদি সেদিন রাতেই এক এক করে রেজিয়া সুলতানা থেকে শুরু করে কুলসুমা বেগম সবার কাছে গিয়েই কুহু আর এনার চুলোচুলির কথা ফাঁস করে দিল। বিকালে সবাই মোটামুটি ঘুম থাকার কারণে কেউই এই ঘটনা সম্পর্কে জানতে পারেনি। ঘটনা শুনে কুলসুমা বেগম ডাক পাঠালেন কুহুকে। তার ঘরে সব মহিলারাই এসে জড়ো হয়েছে। প্রথমে কুহু লজ্জায় কাউকে কিছু বলতে চায়নি, তারপর সবার পীড়াপিড়িতে বলতে বাধ্য হল। ঘটনা শুনে সবারই অবাক হবার অবস্থা। কুলসুমা বেগম রেগে গিয়ে বললেন, একা ওর সাথে চুলোচুলি করেছ কেন? আমাকেও সাথে নিতে, আমিও ওর কটা চুল ছিঁড়ে দিয়ে আসতাম। এত বড় সাহস! আমার বাড়ির বউকে অসম্মান করে কথা বলে। সবার একচেটিয়া সাপোর্ট পেয়ে কুহু মনে মনে নাচতে লাগল। এনার চলে যাওয়া মানে এনাকে সে হারিয়ে দিয়েছে। এইবার এনা বুঝবে অসভ্যতামির ফল কেমন হয়। সকালে ব্রেকফাস্ট করে এনা আর তার বাবা মা যাওয়ার জন্য তৈরি হল। এনা ব্রেকফাস্ট করতে চায়নি, তাকে জোর করে খাওয়ানো হয়েছে। রেজিয়া সুলতানা উপরে উপরে একটু দুঃখ প্রকাশ করলেন, তবে এনার বাবা মাকে অন্য কিছু বুঝতে দিলেন না। এনা এখানে থাকুক তিনি চান না। তার ছেলের সংসারে এসে আগুন লাগাতে চাচ্ছে এই মেয়ে। তাই যত দ্রুত সম্ভব এই মেয়ের চলে যাওয়াই ভালো। আশফাক খান বন্ধুর হঠাৎ এমন চলে যাওয়াতে ব্যথিত হলেন, তবে করার কিছু নেই। সবাই বাড়ির সামনে দাহরাইভোয়েতে দাঁড়ানো গাড়ির কাছে আসলো ওদের বিদায় জানাতে। শাহাদও এলো। সে রাহাতের সাথে একপাশে পকেটে দুহাত রেখে দাঁড়িয়ে রইল। এনা শাহাদকে দেখে নিজেকে ঠিকঠাক করে বিদায় নিতে আসার জন্য পা বাড়াল। চলে যাচ্ছে তো কি হয়েছে, শেষ সময়ে এসেও চাইলে অনেক কিছু হয়ে যেতে পারে।
শাহাদের মতো এমন হ্যান্ডাহামকে কাছে পেতে বারবার ট্রাই করলে তেমন ক্ষতি নেই। শাহাদের কাছে যাওয়ার জন্য কয়েক পা এগুতেই দোতলার বারান্দার দিকে নজর গেল। মুহূর্তেই তার চোখ মুখ বদলে গিয়ে রাগ এসে ভর করল। শকুনের মতো তাকিয়ে থেকে কিছুক্ষণ রাগে ফুঁসল, এরপর উল্টো ঘুরে রাগে গজগজ করতে করতে গাড়িতে গিয়ে উঠে বসল। শাহাদ এনার দৃষ্টি অনুসরণ করে দোতলার বারান্দার দিকে তাকাতেই দেখল কুহু দাঁড়িয়ে আছে। শাড়ির আঁচল কোমরে গুজে খুন্তি হাতে নিয়ে ঝগড়ুটে ভঙ্গিতে দাঁড়িয়ে আছে মেয়েটা। শাহাদকে এদিকে তাকাতে দেখে ফুরুত করে বারান্দা থেকে চলে গেল। শাহাদ হাসবে না রাগ করবে বুঝতে পারল না। কি মারাত্মক মেয়েকে বিয়ে করেছে সে। আবার চুল টানা খেতে হবে এই ভয়েই হয়তো এনা তাড়াতাড়ি গাড়িতে উঠে বসেছে। শাহাদ ঠোঁট চেপে গম্ভীর ভঙ্গিতে মাথা নেড়ে হাসল। তাকে অন্য মেয়েদের থেকে প্রোটেক্ট করার জন্য শেষমেশ খুন্তি হাতে পাহারায় নেমেছে তার বউ। ভাবা যায়। হাসিব বাড়িতে ড্রয়িং রুমের সিঁড়ির প্রথম ধাপে পাথরের মতো বসে আছে। তার পাশে বসে রিশাম চিপস খাচ্ছে। খাওয়ার এক ফাঁকে হাসিবের দিকে ছোট্ট হাতে চিপস নিয়ে বাড়িয়ে দিল। হাসিব অল্প হেসে মাথা নেড়ে না করল। মাথায় হাত বুলিয়ে বলল, তুমি খাও চাচ্চু। রিশাম এক মনে আবারও খাওয়ায় মনোযোগ দিল। হাসিব ব্যথাতুর দৃষ্টিতে তাকিয়ে রইল রিশামের দিকে। অন্য সময় হলে রিশামের কাছ থেকে চিপস নিয়ে কাড়াকাড়ি করে খেত। হিশাম তখন এসে দুজনের মাঝে কাড়াকাড়িতে আরও দু একটা চিপসের প্যাকেট দিত। দুই চাচা ভাতিজা মিলে সেখানেও কাড়াকাড়ি করত। তৃপ্তি দূর থেকে এক দুইবার মিষ্টি করে ধমকে দিত। মঞ্জুরা বেগম এক কোনায় বসে সুপারি কাটতেন আর হাসি মুখে নাতির দুরন্তপানা দেখতেন। কিন্তু আজ কিছুই নেই। বাড়িটা কেমন জানি হয়ে গেছে। কেউ হাসে না, কথা বলে না, শুধু কান্নার আওয়াজ পাওয়া যায়। কখনো তৃপ্তির, কখনো মঞ্জুরা বেগমের। হিশামের অ্যাক্সিডেন্টের পর বেশ কিছুদিন হাসপাতালেই কাটিয়েছে মঞ্জুরা বেগম আর তৃপ্তি। গতকাল তাদেরকে হাসপাতাল থেকে নিয়ে আসা হয়েছে। হিশাম আপাতত নার্সদের তত্ত্বাবধানে আছে। মনসুর আলী চোখে মুখে দুঃখী ভাব ফুটিয়ে মঞ্জুরা বেগমের দিকে তাকিয়ে আছেন। তার পাশে বসে আছে নাইমুর। মঞ্জুরা বেগম বিষণ্ণ মুখে একটা সিঙ্গেল সোফায় বসে আছেন। এই কদিনে তিনি শুকিয়ে গেছেন অনেক। আগের মতো লাবণ্যতা নেই চেহারায়। আগে যেমন বাড়ির কাজে লোকেরা তার ভয়ে তটস্থ হয়ে থাকত, এখন আর এমন কিছু নেই। জ্বলন্ত প্রদীপ নিভে গেলে যেমন হয়ে যায় তিনিও নিভে গিয়ে তেমন হয়ে গেছেন। ডাহনিং এর একটা চেয়ারে তৃপ্তি বসে আছে। তার দৃষ্টি ড্রয়িং রুমের সোফার দিকে। নিজ চোখে স্বামীর তিল তিল করে গড়ে তোলা রাজনৈতিক দল তার করুণ দশা দেখছে সে। মনসুর আলী হাত কচলিয়ে বললেন, আপা আপনিই এখন আমাদের একমাত্র ভরসা। হিশাম বাবা নেই, কিন্তু আমাদের থেমে থাকলে চলবে না। হিশাম বাবার স্বপ্নকে সফল করতে হবে। তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। মঞ্জুরা বেগম বুকে আটকে থাকা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনারা যা ভালো বুঝেন তাই করেন। আমি আর এসবের কি বুঝি? হিশামের সেক্রেটারি একটু দূরে দাঁড়িয়েছিল। সে মঞ্জুরা বেগমের কাছে এসে ঝুঁকে নিচু স্বরে বলল, ম্যাডাহ, হিশাম স্যারের জায়গায় তৃপ্তি ম্যামই সবচেয়ে বেস্ট অপশন হবে। এতে করে জনগণের উপর একটা ইমোশনাল প্রভাব খাটানো যাবে। আর দলের লোকেরাও বিনা প্রশ্নে রিশামের দিকে তাকিয়ে মেনে নিবে তৃপ্তি ম্যামকে। মনসুর আলী শকুনের দৃষ্টিতে তাকালো সেক্রেটারির দিকে। মঞ্জুরা বেগম কিছু বলার আগেই বলল, আপনিও দেখি শাহাদ খানের শিখানো বুলি আওড়াচ্ছেন। ব্যাপার কি? সেক্রেটারি সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। মঞ্জুরা বেগম কড়া কণ্ঠে বললেন, শাহাদ খানের কোনো পরিকল্পনাই সফল হতে দিব না।
কি মনে করেছে বাড়ির বউকে বাইরে নির্বাচন করতে দিব আর সে এই সুযোগে তাকে হাত করে নির্বাচনে জিতে যাবে? তা হবে না। তৃপ্তি উত্তপ্ত শ্বাস ফেলল। মঞ্জুরা বেগম মনে করে শাহাদ তাকে হাত করে রেখেছে। এই মহিলাকে সে কিছুই বুঝাতে চায় না। আর কোনো কিছুতেই তার কিছু যায় আসে না। যে রাজনীতি তার স্বামীকে কেড়ে নিয়ে গেছে সে রাজনীতি সে ঘৃণা করে। মঞ্জুরা বেগমের কথা শুনে সেক্রেটারি পিছিয়ে গেল। দলটাকে বাঁচানোর শেষ চেষ্টা সে করেছিল কিন্তু তাও বিফলে গেল। মনসুর আলী গদগদ কণ্ঠে বলল, তাহলে আপা আপনিই ঠিক করে দেন কে নেতৃত্ব দিবে দলের? হাসিব বাবার তো বয়স হয়নি নির্বাচনে দাঁড়ানোর। পাশ থেকে নাইমুর বলল, আপনি থাকতে অন্য কাউকে নেতৃত্ব দেওয়ার কি দরকার? আপনিই দলের সুযোগ্য নেতা। মনসুর আলী জিভে কামড় দিয়ে অনিচ্ছা দেখিয়ে বলল, না না, এত বড় দুঃসাহস আমার নেই। আমি কি করে হিসাম বাবার জায়গায় বসব? নাইমুর আর চোখে মনসুর আলীর মিথ্যা অভিনয় দেখল। এই কথা বলার জন্য মনসুর আলী তাকে শিখিয়ে পড়িয়ে এনেছে, আর এখন অভিনয় করছে। মঞ্জুরা বেগম বললেন, ও তো ঠিকই বলেছে। এই মুহূর্তে আপনি ছাড়া আর বিশ্বাসযোগ্য কেউ নেই। আপনাকেই দলের হাল ধরতে হবে। মনসুর আলী খুব না করলেন, শেষে না পেরে তাকে রাজি হতে হলো এমন ভান করে রুমাল দিয়ে চোখের কোণা মুছে বললেন, ঠিক আছে আপা, আপনার কথাই রাখলাম। তবে হিসাম বাবা সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে আমি তাকে তার জায়গা ফিরিয়ে দেব। মনসুর আলী এগাল ওগাল হাসি নিয়ে চৌধুরী বাড়ির সদর দরজার বাইরে এসে দাঁড়ালেন। বাড়ির বাগানে ভিড় করে থাকা নেতাকর্মীরা তার দিকে বাঁকা চোখে তাকাল। একজন সিনিয়র নেতা সদর দরজা দিয়ে ঢুকতে চাইলে নাইমুর বাধা হয়ে দাঁড়াল। সিনিয়র নেতা চোখ গরম করে বলল, সরে দাঁড়াও। হিসামের মায়ের সাথে আমার জরুরি কথা আছে। মনসুর আলী বললেন, হিসামের মা হিসামের পরিবর্তে আমাকে নির্বাচনে দাঁড়ানোর ব্যাপারে মতো দিয়েছেন। উনি সেই মতো দ্বিতীয়বার বদলাবেন না। আপনাদের কিছু বলার থাকলে পার্টি অফিসে আসুন। মনসুর আলী গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন। সব নেতাকর্মীরাই একজন আরেকজনের মুখের দিকে চাওয়াচাওয়ি করতে লাগল। পার্টি অফিসে সবাই গিয়ে হাজির হল। মিটিং রুমে সিনিয়র নেতাদের ঘোর আপত্তির সম্মুখীন হল মনসুর আলী। সে আগে বিরোধী দলের নেতা ছিল। দুদিন এই দলে থেকে সে নির্বাচনে দাঁড়িয়ে যাবে তা কেউই মেনে নিতে চাইল না। তারা মনসুর আলীকে দলের পক্ষ থেকে মনোনয়ন দিতে অস্বীকৃতি জানাল। এই পর্যায়ে চেয়ারে হেলান দিয়ে বসে থাকা নাইমুর সক্রিয় হল। সে তার সাথের একটা ছেলেকে ইশারা করলে ছেলেটা টেবিলের উপর একটা টাকা ভর্তি ব্রিফকেস রাখল। নাইমুর তার কোমর থেকে কালো রঙের রিভলভার বের করে টাকাগুলোর পাশে রাখল। তারপর ক্লান্ত ভঙ্গিতে চেয়ারে গা এলিয়ে দিয়ে চেয়ার দুলিয়ে বলল, কে কোনটা তুলতে চান ডাসাইডাক্রে নিন। প্রত্যেকের জন্য এক বান্ডাহাল টাকা নয়তো একটা বুলেট বরাদ্দ আছে। এখন ডাসিশন আপনাদের। ইয়াং নেতাকর্মীরা দাঁড়িয়ে গেল। নাইমুরের সাহস দেখে তারা অবাক। তারা নাইমুরের দিকে তেড়ে আসতে চাইল, কিন্তু পারল না। তার আগেই নাইমুরের লোকেরা তাদের দিকে অস্ত্র তাক করল। আজ আনিশা চলে যাচ্ছে। বাড়িতে মোটামুটি সবারই মন খারাপ। রেজিয়া সুলতানা মেয়েকে সাবধানে গাড়িতে তুলে দিলেন। যাওয়ার আগে রাহাত কথা দিল সবাইকে যে নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আনিশাকে নিয়ে আবার আসবে। শাহাদ বোনকে বিদায় জানিয়ে সোজা চলে গেল আউট হাউজে। সেখানে দলের ছেলে ছোকরারা কিছু নিয়ে আলাপ করছে। শাহাদ ঢুকতেই তমাল এগিয়ে আসল। বলল, ভাই, মনসুর আলী নমিনেশন জমা দিয়েছে। শাহাদ চেয়ারে বসতে বসতে কথাটা শুনল। তবে সে অবাক হল না। এটাই যে হবে সে আগে থেকেই ধারণা করেছিল। তবে এতে ভালোই হলো, তৃপ্তি নির্বাচনে দাঁড়ালে তাকে হারাতে কঠিন হতো।
স্বামীকে হাসপাতালে রেখে নির্বাচন করতে আসা অসহায় মেয়েটির প্রতি সবারই মায়া লাগত। অন্তত আবেগের বশে হলেও সাধারণ মানুষ তৃপ্তিকে ভোট দিত। কিন্তু এখন ব্যাপার উল্টো। বাটপার মনসুর আলীকে জনগণ ভোট দিবে না। তার পক্ষে সে কোনো জনমত পাবে না। তাই শাহাদের জন্য সহজ হয়ে গেল। শাহাদ তমালকে বলল, একটা কাজ কর, মনসুর আলীর পিছনে লোক সেট কর। সে কোথায় যাচ্ছে কি করছে সব জেনে নে। নির্বাচনে সে অবশ্যই অবৈধ পথে জিততে চাইবে। সে যেন কোনোভাবেই জিততে না পারে সেই রাস্তা বন্ধ করে দিতে হবে। শাহাদ বেছে বেছে কয়েকজন ছেলেকে কাজে লাগিয়ে দিল। আসিফকে একটা সিক্রেট মিটিং করল। নাইমুরের ব্যাপারে অনেক তথ্য জোগাড় করল। শুধু তাই নয়, আন্ডারওয়ার্ল্ডার সম্পর্কে আরও অনেক তথ্য জেনে নিল যা সে জানত না। দিনে দিনে নির্বাচনের দিন এগিয়ে আসল। আশফাক খানও এইবার নিরাপদেই নমিনেশন জমা দিতে পেরেছে। নির্বাচনের চাপে শাহাদের ঘুম খাওয়া সব মাথায় উঠেছে। সারাদিন মিছিল মিটিং লেগেই থাকে। সেই সাথে সমাবেশও করতে হচ্ছে। সমাবেশে করা নিরাপত্তা স্থাপনের জন্য শাহাদ নিজেই সব সমাবেশে তার বাবার সাথে সাথে থাকছে। কুহুর দিনগুলোও খুব ব্যস্ততার সাথে কাটছে। নির্বাচন আসায় বাড়িতে একটা উৎসবমুখর পরিবেশে। সাধারণ ঘরের মেয়ে কুহু রাজনৈতিক পরিবারের বউ হয়ে এই ব্যাপারগুলো খুব এনজয় করছে। কিন্তু মাঝেই মাঝেই তার খুব হাসফাস লাগে। এত লোক, এত সমাগম দেখে সে অভ্যস্ত না। শাহাদের জন্য তার বড় চিন্তা হয়। রাত জেগে শাহাদের জন্য বসে থাকে সে। শাহাদ যত রাত করে ফেরে তার চিন্তা তত বাড়ে। অবশেষে শাহাদ বাড়ি ফিরলে তার বুকে মাথা রেখে শান্তির ঘুম দেয়। নির্বাচনের কয়েকদিন আগে খান বাড়িতে বড় করে দোয়া মাহফিলের আয়োজন করা হল। বাড়ির পুরুষরা পাঞ্জাবি পায়জামা পরে বাইরে বাগানে অংশ নিল। আর বাড়ির মহিলারা ভিতরে ড্রয়িং রুমে। খান বাড়ির মহিলারা ছাড়াও রাজনৈতিক নেতাকর্মীদের পরিবারের সদস্যরাও উপস্থিত হল দোয়ায় অংশ নিতে। কুহু সাদা সালোয়ার কামিজ পরে মাথায় ওড়না দিয়ে মহিলাদের মাঝে এসে বসল। একপাশে কয়েকজন বয়স্ক মহিলা কোরআন পাঠ করছে। কুহু মনোযোগ দিয়ে শুনছে। বাড়ির মহিলাদের আড়াল করার জন্য সাদা রঙের বিশাল পর্দা টানানো হয়েছে ড্রয়িং রুমের চারপাশে। দোয়া মাহফিল শেষ হলেও শাহাদের ছুটি হল না। তাকে অনেক রাত অবধি বাগানে কাটাতে হল। সব কাজ শেষ করে যখন ঘরে ফিরল তখন রাত বাজে 10টা। ঘরে এসে দেখল কুহু আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। এতক্ষণ পর বউকে দেখে শাহাদের বুকের ভেতরে শীতল বাতাস বয়ে গেল। সে মৃদু হেসে সেভাবেই দাঁড়িয়ে রইল। কুহু এভাবে শাহাদকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে বলল, ঘামে ভেজা পাঞ্জাবি নিয়ে এভাবে দাঁড়িয়ে আছেন কি? যান এক্ষুনি ফ্রেশ হয়ে আসুন। শাহাদ তৎক্ষণাৎ বউয়ের আদেশ মান্য করল। ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। কুহু চুল বেঁধে শাহাদের টি শার্ট আর ট্রাউজার নিয়ে দাঁড়িয়ে রইল ওয়াশরুমের দরজার সামনে। শাহাদ কোমরে সাদা টাওয়াল পেঁচিয়ে বের হয়ে আসল। হাতের টাওয়ালটা দিয়ে চুল মুছতে মুছতে বিছানার উপর এসে বসল। কুহু লজ্জা পেল শাহাদকে এভাবে দেখে। কিন্তু শাহাদের কোনো লজ্জা নেই। সে কুহুকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছো কেন? জামা কাপড়গুলো দাও। এরপর দুষ্টু হেসে বলল, নাকি চাও যে আমি এভাবেই থাকি? কুহু লাজুক হেসে নাক মুখ কুঁচকে বলল, ছি, বেশরম। কুহু শাহাদকে জামাকাপড়গুলো দিতে আসলে শাহাদ তাকে টেনে পাশে বসাল। গাঢ় আলিঙ্গন করে বলল, আজ আমাদের অনেক মুরুব্বি আত্মীয় এসেছিল। তাদের সবাই আমাকে কি বলেছে জানো? কুহু জানে তারা শাহাদকে কি বলেছে, কারণ একই রকম কথা কুহুকেও শুনতে হয়েছে। কুহু না জানার ভান করে বলল,
কি বলেছে? বলেছে শাহাদের এখন একটা ছোট্ট শাহাদের প্রয়োজন, না হলে মিছিল মিটিং এগুলো জমছে না। কুহু শাহাদের মুখের দিকে তাকিয়ে বলল, এই কদিন ধরে আপনি অনেকবারই বাচ্চার কথা বলেছেন। আমার সত্যিই একটা ছোট্ট সোনামণি চাই কুহু। তোমার আমার ভালোবাসার চিহ্ন, এই বাড়ির বংশধর। কুহু শাহাদকে পর্যবেক্ষণ করল। শাহাদের চোখমুখে আবেগ উপচে পড়ছে। তার কথার স্বর অনেক সিরিয়াস। শাহাদ কুহুর গালে হাত রেখে বলল, হিশাম ভাইয়ের কি হাল করেছে ওরা, তা তো দেখেছ। আর কোনো দিন জ্ঞান ফিরবে কিনা জানা নেই। তৃপ্তি ভাবির জন্য হিশাম ভাইয়ের শোক কাটানোর জন্য রিশাম আছে, আন্টির শোক কাটানোর হাসিব আছে। কিন্তু আমার কিছু হয়ে গেলে এই শোক কাটানোর মতো কেউ থাকবে না। এই বাড়ির সব আলো নিভে যাবে। কুহু বিস্ফোরিত চোখে শাহাদের দিকে তাকিয়ে আছে। তার চোখে পানি জমতে শুরু করেছে। ধরা গলায় বলল, এমন ভয়ঙ্কর কথা আপনি কিভাবে বলতে পারলেন? শাহাদ মাথা নিচ দিকে দিয়ে দুহাত হাঁটু উপর রেখে গম্ভীর অথচ ঠান্ডা গলায় বলল, যা বলেছি এটাই আসল বাস্তবতা। আমি রাজনৈতিক পরিবারের ছেলে। এতদিনে নিশ্চয়ই তুমি বুঝে গেছো আমার জীবনের কোনো ঠিক ঠিকানা নেই। যখন তখন আমার জীবন প্রদীপ নিভে যেতে পারে। তাই আমি চাই অন্তত স্মৃতি হিসেবে আমার একটা অংশ এই দুনিয়ায় থাকুক। কুহু চোখের পানি ছেড়ে দিয়ে কঠিন স্বরে বলল, আপনার সেই অংশকেও যদি ওরা দুনিয়া থেকে বিলীন করে দেয় তখন? শাহাদ তড়িৎ গতিতে সোজা হয়ে বসে কুহুর দিকে তাকাল। কুহুর চোখে পানি দেখে তার বুকটা দুমড়ে মুচড়ে গেল। কোমল স্বরে বলল, তুমি অতিরিক্ত চিন্তা করছ। আমি শুধু ভবিষ্যতে হয়তো এমন কিছু ঘটতে পারে তার কথা বলেছি, কিন্তু সত্যিই ঘটবে তা বলিনি। কুহু উঠে দাঁড়িয়ে গেল। চিৎকার করে বলল, অবশ্যই ঘটবে। নিজের মৃত্যুর কথা চিন্তা করে আপনি সন্তান রেখে যেতে চাচ্ছেন, কিন্তু সেই সন্তান যে নিরাপদ থাকবে তার কি গ্যারান্টি? নিজের সুবিধার জন্য একটা অনাগত প্রাণকে এখনই বিপদে ফেলে দিতে চাচ্ছেন। শাহাদ অপরাধী দৃষ্টিতে তাকাল। বলল, আমি সেটা বলিনি কুহু। বলেছেন, পৃথিবীর সব বাবারা সন্তানের সাথে জীবন কাটাতে চায়, আর আপনি তার আসার আগেই নিজের মৃত্যুর কথা ভেবে বসে আছেন। তাহলে ওই অনাগত প্রাণটা তো পিতৃহীন হয়ে বড় হবে। শাহাদ কুহুকে উঠে চাইলে কুহু সরে গিয়ে বারান্দায় চলে গেল। রেলিং ধরে বাইরে তাকিয়ে চোখের পানি ফেলতে লাগল। শাহাদ এই প্রথম রাজনৈতিক পরিবারে জন্ম নেয়ার জন্য নিজের জন্য করুণা অনুভব করল। সে কিছুতেই হিশামের পরিণতি থেকে শুরু করে তৃপ্তি রিশামের অবস্থা কোনো কিছুই ভুলতে পারছিল না। বারবার শুধু কুহু আর নিজের পরিবারের কথা মনে হচ্ছিল। কারণ সে জানে সামনে যে নির্বাচন আসছে তাতে করে শাহাদের জীবনের উপর অনেক বড় আঘাত আসবে। তা নিয়েই সে কুহুকে বুঝিয়ে একটু শক্ত করতে চেয়েছিল। কিন্তু কুহু তো এর আগেই ভেঙে পড়ল। কুহুর এই অবস্থা দেখে শাহাদের মনটা আরো খারাপ হয়ে গেল। বারান্দায় গিয়ে কুহুকে পিছন থেকে জড়িয়ে ধরল। কুহু ছাড়িয়ে নিতে চাইলে শক্ত বাহুদয় দিয়ে কুহুকে আরো পেঁচিয়ে ধরল। ফিসফিস করে বলল, আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না কুহু। আমরা মৃত্যু পর্যন্ত একসঙ্গে থাকব ইনশাআল্লাহ। কুহু ঘুরে শাহাদের উদম চওড়া বুকে ঝাঁপিয়ে পড়ল। মৃত্যুর কথা বলবেন না, আমার ভয় করে। আমি তৃপ্তি আপুর মতো কষ্ট পেতে চাই না। আমি সারা জীবন আপনার বুকে মোমের পুতুল হয়ে থাকতে চাই। শাহাদ গভীরভাবে আলিঙ্গন করল কুহুকে। ঠোঁট ছুয়ালো কুহুর চুলের ভাঁজে। সে নিজেও কুহুকে সারা জীবন পুতুলের মতো করে রাখতে চায়। তবে হিশামের পরিণতি দেখে মাঝে মাঝেই তার বুকের ভেতর কেমন জানি শূন্য শূন্য লাগে। বিভিন্ন অমঙ্গল চিন্তাভাবনা আসে মনে।
শাহাদ জোর করে সেগুলো দূরে ঠেলে দিতে চায় কিন্তু পারে না। চারদিকে শত্রুর কালো ছায়া তার মনের শঙ্কাকে বাড়িয়ে দেয় কয়েক গুণ। আজ নির্বাচন। পুরো নির্বাচনী এলাকা জুড়ে একটা অন্যরকম পরিবেশ। নির্বাচনে অংশগ্রহণ করা প্রত্যেকটা দলের লোকেরা ভোটকেন্দ্রগুলোতে ভিড় করছে। ভোট কার্যক্রম ঠিকঠাক চলছে কিনা দেখছে। শাহাদ অল্প কিছু ছেলে নিয়ে প্রত্যেকটা ভোটকেন্দ্র পরিদর্শন করছে। সাদা পাঞ্জাবি পাজামায় শাহাদকে আজ খুব হ্যান্ডাহাম দেখাচ্ছে। পাঞ্জাবির হাতা গুটিয়ে চোখে কালো চশমা পরায় নেতা নেতা ভাবটা যেন আরেকটু ফুটে উঠেছে। শাহাদ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ভোটকেন্দ্রটায় এলো। এখানে সবথেকে বেশি ভোট পড়ার সম্ভাবনা আছে। তাই বিরোধী দলীয় কেউ ঝামেলা করতে চাইলে এখানে করবে। শাহাদের গাড়ি ভোটকেন্দ্রে ঢুকল, তখন আরও অনেক গাড়িকে বাইরে দাঁড়ানো অবস্থায় দেখল। শাহাদ ঘাড় বাঁকিয়ে গাড়িগুলোর পাশে দাঁড়ানো লোকগুলোকে দেখল। হিশামের দলের লোক ওরা। তার মানে মনসুর আলী হয়তো ভোটকেন্দ্রে এসেছে। শাহাদের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আজ হিশাম থাকলে সে ভোটকেন্দ্রগুলো দাপিয়ে বেড়াত। প্রতিহিংসার বশবর্তী হয়ে হিশাম যাই করুক না কেন, ও যে একজন সুযোগ্য নেতা এই বিষয়ে শাহাদের কোনো দ্বিমত নেই। অথচ এখন ওর জায়গায় একটা ক্ষমতালোভী লোক বসতে চাইছে। ড্রাইভার গাড়ির দরজা খুলে দিলে শাহাদ গাড়ি থেকে নেমে দাঁড়াল। পিছনের গাড়ি থেকে নেমে তমালসহ দলের অন্যান্য ছেলেরা শাহাদের পাশে এসে দাঁড়াল। শাহাদ চারদিক একবার পর্যবেক্ষণ করে তমালকে জিজ্ঞেস করল, আসিফ কি তার কাজ ঠিকঠাক করেছে? করেছে ভাই। ভিতরে সব বৈধভাবেই হওয়ার কথা। বাকিটা সময় বলে দিবে। শাহাদ চশমা খুলে হাতে নিল। জিভ দিয়ে উপরের পাটির দাঁত ছুঁয়ে আশেপাশে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। আপাত দৃষ্টিতে সবকিছু ঠিকঠাক লাগছে। তবে কাউকে বিশ্বাস নেই, যেকোনো সময় যেকোনো ঘটনা ঘটতে পারে। শাহাদ দলবল নিয়ে ভোটকেন্দ্রের মাঠটায় প্রবেশ করল। স্থানীয় একটা স্কুলকে ভোটকেন্দ্র বানানো হয়েছে। শাহাদ বামপাশে দুতলা বিল্ডাংটার দিকে তাকাল। 5 বছর আগে এরকম এক ভোটের দিনে এই বিল্ডাংয়ের সামনেই হিশামের বাবা গুলিবিদ্ধ হয়ে পড়েছিল। হিশাম তখন অন্য ভোটকেন্দ্রে ছিল। ও যতক্ষণে এসেছিল ততক্ষণে শাহাদ ওর বাবার খুনি সাব্যস্ত হয়ে গিয়েছিল। শাহাদ চোখ বন্ধ করে ঘটনাটা মন থেকে দূর করতে চাইল, কিন্তু পারল না। সে খুব চেষ্টা করেছিল হিশামের বাবাকে বাঁচানোর। হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু দলের লোকদের ক্ষোভের মুখে পারেনি। রক্তাক্ত দলের নেতার থেকেও তখন শাহাদের উপর ঝাঁপিয়ে পড়াই তাদের প্রধান উদ্দেশ্য ছিল। চারদিক থেকে সবাই তাকে ঘিরে ধরেছিল। কয়েকজন ঝাপটে ধরে মাঠের দিকে টেনে নিচ্ছিল গণপিটুনি দিয়ে বিচার করার জন্য। শাহাদ হাজার চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারেনি। মানুষের ভিড়ের ফাঁকফোকর দিয়ে হিশামের বাবার অন্তিম শ্বাস নেয়া দেখল সে। নিজেকে কিছুটা মুক্ত করে যখন ছুটে যেতে চাইল, তখন তার দলের ছেলেরা এসে তাকে ধরে ফেলল নিরাপদে সরিয়ে নেয়ার জন্য। বাকি ছেলেরা লেগে পড়ল ওদের সাথে মারামারিতে। শাহাদ হাজার চিৎকার করেও ওদেরকে বুঝাতে পারেনি। ওরা ধরে বেঁধে তাকে গাড়িতে তুলে তৎক্ষণাৎ দরজা লক করে দিয়েছিল। গাড়ির কাচের ভেতর থেকে শাহাদ দেখল হিশামের বাবার দলের লোকজন তার কাছে এসে তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে, কিন্তু ততক্ষণে তিনি পরপারে চলে গেছেন। বন্ধ গাড়িতে বসে শাহাদ কেবল চিৎকার করে গাড়ির কাছে আঘাতই করতে পেরেছিল, আর পেয়েছিল খুনি তকমা। এত সব চিন্তা করে শাহাদের চোখে পানি এসে গেল। চোখের পানি লুকাতে সে কালো চশমাটা চোখে দিল। যে বিল্ডাংটায় ভোট নেওয়া হচ্ছে তার সামনে নাইমুর আর অন্য কয়জন লোকের সাথে মনসুর আলীকে দাঁড়িয়ে থাকতে দেখল। বুঝা গেল অন্য লোকগুলোর কয়েকজন হিশামের দলের লোক। অনিচ্ছা সত্ত্বেও দলের মায় হয়তো ভোটকেন্দ্রে এসেছে তারা। মনসুর আলীর মুখ থমথমে হয়ে আছে। নাইমুর শাহাদকে দেখে শকুনের দৃষ্টিতে তাকাল।
হাতের সিগারেটটা ফেলে দিয়ে এক মুখ ধোঁয়া ছাড়ল। তার চোখ লাল টকটকে হয়ে আছে। গত কয়েকদিন সে ঘুমোয়নি। মনসুর আলীকে পাশ করানোর জন্য সব ব্যবস্থা সে করেছিল, কিন্তু শাহাদ খান সব ভেস্তে দিয়েছে। নাইমুরের ইচ্ছে হল শাহাদের নাক বরাবর একটা ঘুষি দিতে, কিন্তু সে নিজেকে সংবরণ করল। শাহাদ ওদের অবস্থা দেখেই বুঝল যে ওরা সুবিধা করতে পারছে না। সে ওদের পাশ কাটিয়ে ভোটকেন্দ্রের বারান্দায় উঠল। ভিতরে গিয়ে ভোট দিয়ে আসল। তার সাথের ছেলেগুলোও ভোট দিল। এরপর কিছু ভোটারের সাথে কথা বলল, কুশল বিনিময় করল। সব পর্যবেক্ষণ করে বুঝল এইবারও তার বাবাই জিতবে। ঠোঁটের কোণে দুষ্টু একটা হাসি ফুটিয়ে এসে মনসুর আলী আর নাইমুরের সামনে এসে দাঁড়াল। চোখের চশমাটা খুলে রম্য কণ্ঠে বলল, চাচা, আমার ভোটটা আপনাকে দিয়েছি। আমার ছেলেদেরও বললাম যাতে আপনাকে ভোটটা দেয়, তবে পাজিগুলো বোধহয় দিবে না। মনসুর আলীর চোয়াল শক্ত হয়ে গেল। কঠিন কণ্ঠে বলল, আমার সাথে বিটলামি করো? শাহাদ মুচকি হাসল। বলল, আপনার ব্রেইন ভালো, ব্যাপারটা ধরে ফেলেছেন। আসলে আপনাকে আমি ভোট দেইনি, মিথ্যা বলেছি। হি হি হি। শাহাদের সাথে দাঁড়িয়ে থাকা তমাল সহ সবাই খিক খিক করে হেসে দিল। নাইমুর শাহাদকে উদ্দেশ্য করে ঠান্ডা অথচ হিংস্রাত্মক কণ্ঠে বলল, নিজেকে নিয়ে খুব কনফিডেন্স না? অতিরিক্ত কিছুই ভালো না। শাহাদ স্থির দৃষ্টিতে নাইমুরের চোখে চোখ রাখল। মনসুর আলী রাগে ফেটে পড়ে বলল, তুই আর তোর বাপ, তোদের দুজনের মরণ না দেখে আমি থাম না। নির্বাচনে জিতব না তো কি হয়েছে, অন্যভাবে তোদের আমি ক্ষতি করবই। নাইমুর তাড়াতাড়ি মনসুর আলীকে শান্ত করল। এইভাবে ওপেন থ্রেডার দেওয়া মানে কোনো সমস্যা হলে সেটা তাদের উপরই বর্তাবে। মনসুর আলীর কথা শুনে শাহাদের চোয়াল শক্ত হয়ে গেল, কিন্তু সে নিজেকে শান্ত রেখে চাপা কণ্ঠে বলল, আপনাকে ছাড় দেই মানে এই না যে আপনার কাজের প্রমাণ আমার কাছে নেই। এই কটা দিন একটু হাওয়া বাতাস খান। যেদিন আপনাকে ধরব সেদিন শ্বাস নেয়ার জন্যও বাতাস পাবেন না। মনসুর আলী তেড়ে আসতে চাইলে নাইমুর আটকাল। শাহাদ নাইমুরের দিকে তাকিয়ে বলল, আর তোর মতো অপদার্থকে কি বলবো? আন্ডারওয়ার্ল্ড কন্ট্রোল করার হেডাহ নেই, এসেছিস নির্বাচন করতে। নাইমুর আর মনসুর আলী দুজনেই খেয়ে ফেলবে টাইপ দৃষ্টিতে শাহাদের দিকে তাকিয়ে রইল। শাহাদ চশমাটা পুনরায় চোখে দিয়ে দলবল নিয়ে মাঠ পেরিয়ে গাড়ির কাছে আসল। গাড়ির দরজাগুলো খুলে দিয়ে পা বের করে সিটে বসল শাহাদ। অন্যরাও তার মতো করে গাড়িতে বসল। একটা ছেলেকে দিয়ে চায়ের দোকান থেকে চা আনিয়ে চায়ের কাপে ছোট ছোট চুমুক দিতে দিতে অদূরে নাইমুরের দিকে তাকিয়ে রইল। নাইমুর অস্থির হয়ে ফোনে কথা বলছে। ভাবভঙ্গি দেখে বোঝা যাচ্ছে গালাগালি করছে। শাহাদ ঠোঁটের কোণা বাঁকিয়ে হাসল। নাইমুর ভেবেছিল এত সহজেই সে কাজ হাসিল করে ফেলবে, সব ভোট নিয়ে ফেলবে মনসুর আলীর পক্ষে, কিন্তু এমন কিছুই করতে পারেনি সে। শাহাদ বোকা না, কোনো রোগের কোনো ঔষধ এটা সে ভালোমতোই জানে। গুন্ডাহ মাফিয়াদের কখন কাজে লাগাতে হয় তা তার জানা আছে। তাই সে আসিফকে কাজে লাগিয়েছে। নাইমুর কোনো কাজ কিভাবে করতে পারে তার ইনফরমেশন একমাত্র আসিফই দিতে পারে তাকে। তাই আসিফকে কাজে লাগিয়ে পন্ডাক করেছে নাইমুরের প্ল্যান। যারা যারা নাইমুরের কাছ থেকে টাকা খেয়ে ভোট চুরির সাথে যুক্ত হয়েছিল তাদের কয়েকজনকে জানের ভয় দেখানো হয়েছে, আর বাকিদেরকে নির্বাচনের ডাহুটি থেকে বাতিল করা হয়েছে। শাহাদ এমনি এমনি আসিফ আর তার পরিবারকে সেফটি দেয়নি, ভবিষ্যতে কাজে লাগাবে বলেই দিয়েছে। নাইমুর বুদ্ধিমান, কিন্তু সে হয়তো আসিফের কথা ভুলে গিয়েছিল কোনোভাবে, তাই এই চালে সে হেরে গেছে। খান বাড়িতে বিকালের পরপরই একটা টেনশন ভাব বিরাজ করছে। বাড়ির মহিলারা সবাই ডাহরইং রুমে বসে হালকা পাতলা আলোচনা করছে।
তাদের আলোচনার মূল বিষয় নির্বাচন। এতক্ষণে বোধহয় ভোট গণনাও শুরু হয়ে গেছে। সন্ধ্যার একটু পরেই হারজিতের ফলাফল ঘোষণা করা হবে। বাড়ির মহিলারা সবাই দুপুরের দিকে একসাথে ভোট দিয়ে এসেছে। শাহাদের চাচ্চু এমদাদ খানও এসেছেন ভোট দিতে। তিনি এখন আশফাক খানের সাথে হয়তো কোনো ভোটকেন্দ্রে আছেন। কুহু ফোনের মেসেজ অপশনে কিবোর্ডার দিকে তাকিয়ে আছে। শাহাদের সাথে যোগাযোগ নেই অনেকক্ষণ ধরে। সেই যে ভোরের দিকে কুহুর কপালে চুমু খেয়ে বের হয়েছিল, এরপর আর তার সাথে কোনো কথা হয়নি। কুহু চিন্তায় অস্থির হয়ে আছে। শাহাদকে একটা মেসেজ করবে কিনা ভাবছে। শাহাদ বিরক্ত হবে এই ভাবনায় তার আর মেসেজ করা হচ্ছে না। অবশেষে মনস্থির করে ছোট একটা টেক্সট পাঠালো। বিজি। 1-2 মিনিট মোবাইলের দিকে তাকিয়ে থেকে কোনো ফিডব্যাক না পেয়ে কুহু আশাহত হল। ফোনটা উল্টো করে রেখে দিল সোফার উপর। মনোযোগ দিল অন্যদের আলোচনায়। আরও 1-2 মিনিট পর ফোনটা ভাইব্রেট করল। কুহু ছো মেরে ফোনটা হাতে নিল। শাহাদ টেক্সট পাঠিয়েছে, অলওয়েজ ফ্রি ফর ইউ মাই কুইন। কুহু মুচকি হেসে মুখ ভেঙাল। এতক্ষণ পরে রিপ্লাই দিয়ে অলওয়েজ ফ্রি ফর ইউ বলা হচ্ছে। কত ঢং! কুহু জানতে চাইল শাহাদ কি করছে, ওইখানের পরিস্থিতি ঠিক আছে কিনা। এটার জবাবে আরও 78 মিনিট পর শাহাদ একগাদা ছবি পাঠালো, সাথে লিখে দিল, সি ইউ সুন। কুহু ছবিগুলো দেখল। ছবিগুলো এখনের তোলা না, অনেক আগেই তোলা হয়েছে। সব ছবিতেই শাহাদ আছে, সানগ্লাস চোখে দেয়া। সাথে তার দলবলও তার সাথে পোজ দিয়ে ছবি তুলেছে। কুহু মুচকি হেসে সবগুলো ছবি দেখল। শাহাদকে প্রশংসা করে একটা টেক্সটও পাঠালো, কিন্তু সেটার আর রিপ্লাই আসলো না। বুঝল শাহাদ অনেক ব্যস্ত। সে আর শাহাদকে বিরক্ত করল না। শাহাদের পাঠানো ছবিগুলো বাকিদের দেখাতে লাগল। সন্ধ্যা পেরিয়ে গেছে অনেক আগেই, এখনো নির্বাচনের ফলাফল ঘোষণা হয়নি। বাড়ির সবাই রীতিমতো চিন্তিত। কুলসুমা বেগম তসবিহ সহ পড়ছেন। কুহু মায়াকে সাথে নিয়ে সবার জন্য চা করে আনল। রেজিয়া সুলতানা চায়ে চুমুক দিয়ে বলল, আনিশা কি কলটল কিছু দিয়েছে? রাহাতদের ওখানে কি অবস্থা কে জানে? ওদের তো এতক্ষণে ফলাফল ঘোষণা করার কথা। জয়া বেগম বলল, এইবার ফলাফল প্রকাশে একটু বেশিই দেরি হচ্ছে। কোনো ঝামেলা না হলেই হয়। গতবারের কথা মনে পড়লে এখনো গায়ে কাটা দিয়ে উঠে। জয়া বেগম কথা শেষ করতেই কুলসুমা বেগম গলা ঝাড়লেন। জয়া বেগম তাকাতেই তিনি চোখ গরম করে ইশারা করে কুহুকে দেখালেন। ইশারা বুঝে জয়া বেগম জিভে কামড় দিল। কুহুর দিকে তাকিয়ে দেখল সে রাফা রিদির সাথে অন্য আলাপে মগ্ন, তাই এই দিকের কথা সে কিছু শুনেনি। কুহু কিছু বুঝতে পারেনি দেখে কুলসুমা বেগম নিশ্চিন্ত হলেন। কুহুর কাছে তিনি শাহাদকে নিয়ে এত কিছু এখনই তুলে ধরতে চান না। সে নিজে থেকে কোথাও শুনলে সেটা তখন সামাল দেয়া যাবে। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হল। আশফাক খান জিতেছে। রেজিয়া সুলতানা দ্রুত ফ্রিজ থেকে মিষ্টি বের করলেন। সবাই মিষ্টিমুখ করল। শেফকে বললেন খাবার তৈরি করতে, কারণ একটু পরই হই হই করে অনেক লোক আসবে বাড়িতে। একজনকে দোকানে পাঠালেন আরও মিষ্টি কিনে আনার জন্য। আরও কয়েকজনকে আউটহাউজে পাঠালেন আউটহাউজটা পরিপাটি করে রেখে আসতে। বাড়ির সবগুলো লাইট জ্বালিয়ে দেয়া হল। বাগান থেকে শুরু করে পুরো বাড়ি আলোকিত করা হল। ইলেকট্রনিকের লোক আগে থেকে ঠিক করাই ছিল। তারা এসে দ্রুত বাড়ির চারপাশ লাল নীল বাতি দিয়ে সাজিয়ে দিলেন। বাড়ির মহিলারা ব্যস্ত হয়ে পড়লেন কিচেনে। নবনির্বাচিত এমপি বরণ করার জন্য রেজিয়া সুলতানা তৎক্ষণাৎ পায়েস বসালেন চুলায়। নির্বাচনে জয়লাভের আনন্দে দলবল নিয়ে মিছিল করে বাড়ির পর্যন্ত আসতে আসতে পায়েস হয়ে যাবে।
কুলসুমা বেগম হাঁক ছেড়ে বাড়ির বউদের নতুন শাড়ি পরতে বললেন। রেজিয়া সুলতানা পায়েসে কিসমিস ছেড়ে দিয়ে কুহুকে উদ্দেশ্য করে বললেন, কুহু, তাড়াতাড়ি গিয়ে একটা শাড়ি পরে নাও, ওরা কিন্তু চলে আসবে এক্ষুনি। কুহু তাড়াতাড়ি ঘরে এসে আগে ফ্রেশ হল। এরপর আলমারি খুলে শাহাদের পছন্দমতো একটা শাড়ি বের করল। খয়েরি রঙের জামদানি শাড়ি। চট করে শাড়ি পরে নিয়ে হালকা মেকআপ নিল। কোমর সমান চুলগুলো খোপা করল। সামনে কপাল থেকে গাল ছুঁয়ে দুই পাশে কিছু চুল ছাড়ল। এরপর সুন্দর করে ঘোমটা টেনে দেখল কেমন লাগে। এমন সময় মিছিলের আওয়াজ ভেসে আসল। কুহু দৌড় দিল বারান্দার দিকে। মাথায় দেয়া শাড়ির আঁচল লুটিয়ে পড়ল ফ্লোরে। দুতলায় নিজের ঘরের বারান্দায় দাঁড়িয়ে বিশাল এক মিছিলকে খান বাড়ির গেট দিয়ে প্রবেশ করতে দেখল কুহু। সে বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। এই প্রথম সে এরকম কিছু দেখছে। মিছিলের মাঝখানে তিনটে গাড়ি। তিনটারই ছাদ খোলা। সামনের গাড়িটার খোলা ছাদ দিয়ে আশফাক খান দাঁড়িয়ে আছে, তার গলায় ফুলের মালা। তার পাশে দুজন সিনিয়র নেতা। দ্বিতীয় গাড়িটায় দাঁড়িয়ে আছে শাহাদ। তার গলাতেও ৩-৪টে ফুলের মালা। তার গাড়ির ছাদে তমাল সহ দলের অন্যান্য ছেলেরা উঠে বসে হই হুল্লোড় করছে। গাড়ির সবকটা দরজা খুলে দরজা ধরে ঝুলে আছে ছেলেরা। আর গাড়ির আশেপাশে রাস্তায় দাঁড়িয়ে অন্য ছেলেরা ব্যান্ডাহ পার্টির সাউন্ডাহ নাচছে। পিছনের গাড়ির ছাদ দিয়ে কয়েকজন নেতা কর্মী দাঁড়িয়ে আছে। গাড়িগুলো মিছিলের সাথে তাল মিলিয়ে আস্তে আস্তে চলছে। ছেলেরা পুরো মিছিল জুড়ে ফুল ছিটাচ্ছে। কেউ কেউ আবার রং খেলছে। সব মিলিয়ে এক এলাহি অবস্থা। কুহু বিস্ময়ে হা হয়ে তাকিয়ে রইল সেদিকে। হালকা হেসে শাহাদকে দেখতে লাগল সে। শাহাদ তার স্বভাবসুলভ ভঙ্গিমায় মুখে হাসি রেখে ছেলেদের সাথে এনজয় করছে। হুট করে সে সরাসরি তার ঘরের বারান্দার দিকে তাকাল। চোখ পড়ল কুহুর দিকে। যা ভেবেছিল ঠিক তাই। কুহু দাঁড়িয়ে আছে। সে মুগ্ধ চোখে কুহুর দিকে তাকিয়ে থেকে দুহাতে ঠোঁট ছুঁয়ে ফ্লাইং কিস ছুড়ে দিল কুহুর দিকে। কুহু লাজুক হাসল শাহাদের কাণ্ড দেখে। নির্বাচনে জিতে গিয়ে এই লোকের মাথা খারাপ হয়ে গিয়েছে। লজ্জা শরমের মাথা খেয়ে সবার সামনে কিস ছুঁড়ে মারছে। শাহাদ মন্ত্রমুগ্ধের মতো কিছুক্ষণ তাকিয়ে রইল কুহুর দিকে। তারপর ইশারা করল নিচে আসতে। ওদের মিছিল ডাহরাইভয়ে অতিক্রম করে সদর দরজায় পৌঁছে গিয়েছে প্রায়। কুহু এক দৌড়ে বারান্দা থেকে ঘরে চলে এলো। আয়নায় দাঁড়িয়ে ঘোমটা টানল। ঠোঁটে হালকা লিপস্টিক দিল। ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে দেখে নিয়ে ঘর ছেড়ে দৌড়ে বেরিয়ে গেল। তার বিশ্বজয় করে আসা স্বামীকে এখন বরণ করতে হবে। চলবে।